मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। डीओ assured me they will be allowed. After that he is not available, nobody is available, but I complained everywhere. আপনারা দেখলেন ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ। পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা, যে পশ্চিমবঙ্গের 1.5 দশকের মুখ্যমন্ত্রী, সেটা স্পষ্ট হয়ে উঠেছে এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে। রাজনীতির ময়দানে জয় এবং পরাজয় একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু কিছু মানুষের কাছে ক্ষমতা যখন অভ্যাসে পরিণত হয় তখন পরাজয়কে মেনে নেয়ার মতো মানসিক সুস্থতা অবশিষ্ট থাকে না। 2011 সালে পালাবদলের নির্বাচনে বামফ্রন্ট 60টির মতো আসন পায়। 34 বছরের রাজপাট ছেড়ে নেমে আসতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য কি পাগল হয়ে গিয়েছিলেন সেদিন? একদমই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আক্ষরিক অর্থে পাগল হয়ে গিয়েছেন, আর সেটা এমন স্তরে পৌঁছে গেছেন যে তিনি পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। নির্বাচনের ঢের আগে থেকেই আমরা দেখেছিলাম পরাজয়ের আশঙ্কা তাকে প্রায় ভেঙে ফেলেছে মানসিকভাবে। সেই মানসিক ভেঙে পড়ার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল তার শরীরে। আবল তাবল বকায় তার কুখ্যাতি বহুদিনের, ওই আপাং ঝপাং এসবগুলো অনেক দিনের, তবু তার মধ্যেও একটা চেনা প্যাটার্ন ছিল, মানে যে প্যাটার্নকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক, সেই প্যাটার্ন। কিন্তু সেই তালটাও কেটে যাচ্ছিল। খিস্তি খেউড় করা, সেটাও তার জনসংযোগের পরিচিত ছক, সেই ছকটিও ভেঙে চুরে যাচ্ছিল। পরিচিত উদ্ধত ভঙ্গি ছিল, চিৎকার ছিল, খেউড় ছিল। নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ, যোগী, তাদের বিরুদ্ধে যেসব বাক্যবাণ তিনি ব্যবহার করেছেন সেগুলো তার আগের মতো নেই। কিন্তু যাকে বলে সেই ধার আর সেই ভার তার সেই হুঙ্কারের মধ্যে ছিল না, আক্রমণের মধ্যে ছিল না, কারণ সেই প্রতিজ্ঞাটাই ছিল না। পরিবর্তে তার শরীরী ভাষায় ফুটে উঠেছিল এক গভীর আশঙ্কার ছাপ, যেন তিনি আগেই দেখে ফেলেছেন দেয়ালে কি লেখা আছে। তিনি বুঝে গিয়েছিলেন বাংলার মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই ম্লান মুখ, সেই গুটিয়ে যাওয়া শরীরী ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পরাজয়ের পর এক চূড়ান্ত বিচার বুদ্ধিহীনতায় রূপ নিয়েছে। প্রলাপের শুরু, একেবারে শুরুতেই ভিডিওতে তিনি বলেছেন আমাকে লাথি মারা হয়েছে। এই কথাটা ভিডিওর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি। এটা একটা অদ্ভুত দাবি নয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি 1.5 দশক ধরে ক্ষমতায় আছেন, তিনি জনসমক্ষে বলছেন মেরে কো লাথ মারা, অর্থাৎ তাকে লাথি মারা হয়েছে। একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসছে, চিন্তা করা যায় ভারতের আর কোন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? এই কথাটা কি আপনারা কেউ ভাবতে পারেন? পরাজয়ের গ্লানি ঢাকতে তিনি এতটাই মরিয়া যে সত্য মিথ্যার পার্থক্যটিকেও ভুলে গিয়েছেন। লাথি কি তার শরীরে লেগেছে, নাকি তার অহংকারে, তার অস্তিত্বে? কে মারল তাকে লাথি? কেন্দ্রীয় বাহিনী, নাকি তার কথায় কান ধরে উঠবোস করায় অভ্যস্ত
এই রাজ্যের পুলিশ, যাদের নামের আগে পাকা হয়ে বসেছিল একটি বিশেষণ মমতার চটি চাটা পুলিশ, সেই পুলিশ কি আজ সময় পেয়ে, সুযোগ পেয়ে তাকে লাথি মেরেছে, নাকি তাকে লাথি মেরেছে এই রাজ্যের সাধারণ মানুষ? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি কোণায় ধ্বনিত হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন ধুলোয় মিশে গেছে, তখন সাধারণ মানুষ এইভাবেই তাদের পুঞ্জীভূত রাগ কি প্রকাশ করল? ভোটের ফলে লাথি মেরেছে, এটা পরিষ্কার। কিন্তু বাংলার মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নিচে নামেনি যে তাকে সত্যি সত্যি লাথি মারবে। সিসিটিভি ও কাউন্টিং এজেন্ট নিয়ে তিনি তার পরাজয়ের পেছনে এক অজুহাত খাড়া করেছেন। অভিযোগটি চমকপ্রদ। তিনি বলেছেন, সিসিটিভি অফ কর দিয়া এবং তার এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মজার বিষয় হলো, পুরো নির্বাচন প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ অথচ কড়া নজরদারিতে চলে, সেখানে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন বালখিল্য অভিযোগ করেন? তিনি দাবি করছেন তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ভিডিওর আরেকটি অংশে তিনি বলছেন তিনি নাকি মাত্র 5 মিনিটের জন্য ঢুকেছিলেন এবং ডিও তাকে আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিকঠাক চলছে এবং তিনি দেখেও এসেছিলেন। এই পরস্পর বিরোধী বক্তব্যই প্রমাণ করে যে তার বিচার বুদ্ধি কতটা লোপ পেয়েছে। পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে তিনি এখন ভূতের ভয় দেখানোর মতো অবাস্তব গল্প ফাঁদছেন। এসবই বিলাপ থেকে প্রলাপে পৌঁছে যাওয়ার লক্ষণ। ক্ষমতার দম্ভ চূর্ণ হতেই শ্রীমতীর মানসিক বিপর্যয় ঘটেছে। যারা মমতা ব্যানার্জির রাজনীতিকে কাছে থেকে দেখেছেন তারা জানেন তার রাজনীতি সবসময় ছিল বিরোধিতার ওপর ভিত্তি করে, কিন্তু এবার তিনি নিজেই নিজের বিরোধিতায় নেমেছেন। নির্বাচনের আগে তার যে শরীরী ভাষা ছিল ম্লান, পরাজয়ের পর তা হয়েছে উন্মত্ত। বিজেপির জয়কে তিনি বলেছেন ভোট লুট, কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ যখন ভোট দেয় তখন তা লুট নয়, তা হলো জনাদেশ। এই জনাদেশকে সম্মান করার মতো ন্যূনতম সৌজন্য বোধটুকু তিনি হারিয়ে ফেলেছেন, কারণ তিনি তো লুট করেই এতদিন রাজত্ব করেছেন এই রাজ্যে। একে কি বলে ক্ষমতার নেশা? মাথা থেকে মুকুট নেমে গেলে কি এভাবেই সাধারণ জ্ঞানটুকু হারিয়ে যায়? এভাবে প্রলাপ বকতে হয়? একজন মুখ্যমন্ত্রী, তখনও তিনি মুখ্যমন্ত্রী কারণ ভোটের ফল ফাইনালি প্রকাশ হয়নি, তিনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলেন তাকে লাথি মারা হয়েছে বা সিসিটিভি বন্ধ করে দেয়া হয়েছে অথচ কোনো প্রমাণ দিতে পারেন না, তখন তিনি কেবল নিজের নয় বরং গোটা রাজ্যের প্রশাসনিক কাঠামো, গোটা রাজ্যের মানুষকে অবমাননা করেন। আর একটু বলা যায় তিনি রাজ্যবাসীর যেটুকু মান সম্মান অস্মিতা ছিল সেটুকুও ধুলোয় ফেলে দিতে চাইছেন। পরাজয়কে বীরের মতো মেনে নেওয়ার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন কান্নাকাটি আর ভিত্তিহীন অভিযোগের রাস্তা। আর একেই বলছি বিলাপ থেকে প্রলাপ। তার এই আচরণ দেখে আজ বাংলার সচেতন সমাজ হাসছে। যে নেত্রী নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করতেন, ভবানীপুরের মেয়ে বলে দাবি করতেন, সেই নেত্রী বাংলা থেকে শেষ হয়ে গেছেন এবং ভবানীপুরে নিজের দুর্গে, নিজের গড়ে, নিজের বাড়িতে যেখানে তার জন্ম, সেখান থেকে তিনি হেরে গেছেন। এই হারের পর
তার এই নোংরা অভিযোগ, কদর্য অভিযোগ বাংলার সংস্কৃতির যেটুকু অবশিষ্ট আছে এখনো তাকেও গুঁড়িয়ে দেয়। এটি কেবলই একজন ক্ষমতাচ্যুত শাসকের নিষ্ফল হাস্যকর আর্তনাদ। কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম হেরে গেলেও হার স্বীকার করবেন না মমতা ব্যানার্জি, পদত্যাগপত্র দেবেন না রাজ্যপালকে, আঁকড়ে থাকবেন নবান্নের চেয়ার, পৌঁছে যাবেন আদালতে, চক্রান্তের গল্প ফাঁদবেন, জোর করতে গেলে নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ভয় দেখাবেন, আর তার আত্মহত্যার জন্য দায়ী করে যাবেন নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে এবং জ্ঞানেশ কুমারকে। পরিস্থিতি, হাসবেন না, পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এখনো কিন্তু তিনি পদত্যাগ করেননি এই মুহূর্ত পর্যন্ত, বরং খবর আজকেই আসছে যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তিনি নির্বাচনের রায় বাতিল করার দাবি নিয়ে। মানে এই নির্বাচন তিনি মানেন না, আনি মানি জানি না, এই নির্বাচন মানি না। ইতিহাস সাক্ষী আছে ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু যারা ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি মনে করে তাদের পতন এভাবেই করুণ হয়। মমতা ব্যানার্জির এই ভিডিও ক্লিপটি কেবল একটি রাজনৈতিক অভিযোগের দলিল নয়, এটা একজন মানুষের মানসিক পতনের উদাহরণ। বিচার বুদ্ধি যখন লোপ পায় তখন বিলাপ প্রলাপে পরিণত হয়। পরাজয়ের অন্ধকার থেকে বাঁচার জন্যে তিনি মিথ্যার জাল বুনছেন। তাকে যে জাল তিনি বুনছেন সেটা তাকে আরো বেশি জনবিচ্ছিন্ন করে তুলছে, মানুষের কাছে হাসির খোরাক করে তুলছে। বাংলার মানুষ শান্তি চায়, তার এই প্রলাপ আর শুনতে চায় না। সময় এসেছে এই দম্ভের অবসান ঘটার। বিলাপ ছেড়ে যদি এই মহিলা আত্মসমালোচনা করতেন তবে হয়তো ভবিষ্যৎ কিছুটা উজ্জ্বল হতো, ফেরার পথে পথ থাকত। কিন্তু ক্ষমতা যার মাথায় চড়েছে, আর সেই ক্ষমতা রক্ষা করবার জন্য তিনি যে কোনো নোংরা কাজ করতে কোনোদিন পিছিয়ে আসেননি। জালিয়াতি করে নির্বাচন তাই করে গেছেন, সেই তাই করে ক্ষমতায় আছেন, নইলে 21-এই তার পতন হতো। ক্ষমতা যার মাথায় চড়েছে তার কাছে বিবেক আর বুদ্ধির আশা করাটাই ভুল। বোঝা যাচ্ছে বাঙালির আরো ক্ষতি না করে, বাঙালিকে সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে আরো হাসির পাত্র না করে তিনি শান্ত হবেন না। এমন মানুষ, তিনি যত বড় মুখ্যমন্ত্রী থেকে থাকুন, যত বছরের মুখ্যমন্ত্রী থেকে থাকুন, তিনি একটি বিশেষণেরই যোগ্য, তিনি একটি শব্দেরই যোগ্য, সেটা হলো ধিক্কার। ছি মমতা, ছি।